বড় দল বিএনপি আমার কথায় রাগ করতে পারে, কিন্তু বাস্তবতা এটাই, এই চাওয়াটাই আমার কাছে যৌক্তিক মনে হয় না। আমরা ফ্যাসিস্ট শেখ হাসিনাকে মানি না, ফ্যাসিস্ট শেখ হাসিনার আমলের নির্বাচনকে মানি না, কিন্তু তার পতনের পর সেই নির্বাচনে আমি মেয়র হতে চাই বা এমপি মন্ত্রী হতে চাই, এটা আসলে বাস্তবসম্মত নয়। যে ওই নির্বাচনটাতে কারচুপি করে এভাবে করে ফলাফল পরিবর্তন হয়েছিল, অতএব যিনি জিতেছে তাকে নিয়ে আসা হোক, সেইটাও ইশরাক সাহেবের ক্ষেত্রে প্রযোজ্য না, কারণ ওইটার মেয়াদও শেষ হয়ে গেছে। ওই আমলের মেয়রের যে মেয়াদটা ছিল সেই মেয়াদও শেষ। আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে এখন নতুন করে নির্বাচন দিন, দ্রুত নির্বাচন দিন, নাগরিক সেবা থেকে মানুষ বঞ্চিত, দ্রুত নির্বাচন দিয়ে ওখানে নতুন মেয়র নিয়ে আসেন, এটা দাবি হতে পারে। কিন্তু মেয়াদ উত্তীর্ণ একটা পদের জন্য এবং ফ্যাসিস্ট শেখ হাসিনার আমলের নির্বাচনের একটি পদের জন্য আমরা রাস্তা বন্ধ করে দিব বা আন্দোলন করব, এটা আসলে একেবারেই যৌক্তিক না, আমি মনে করি না। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা গত কয়েক মাস ধরে একাধিকবার বলছে আর মব চলতে দেওয়া যাবে না, এমনটি কথা তারা একাধিকবার বলেছে। এখনো মব চলছে, এই প্রসঙ্গে আপনার প্রতিক্রিয়া কি? না দেখুন, অন্তর্বর্তী সরকার গঠনের পর আমরা যেটা দেখতে পেয়েছি সেটা হচ্ছে বিপ্লবের মাধ্যমে ফ্যাসিস্ট শেখ হাসিনার পতন হয়েছে, কিন্তু সরকারটা বিপ্লবী সরকার হয় নাই এবং ওখানে কোনো যোগ্যতা সম্পন্ন রাজনীতিবিদও নাই। যারা আছেন তারা মূলত সুশীল সমাজকে প্রতিনিধিত্ব করেন। অতএব তারা মুখে অনেক কিছু বলেন এবং সেটা করতেও চায়। তাদের নীতি আদর্শ নিয়ে আমি প্রশ্ন করছি না, তারা চায় যে মব বন্ধ হোক, কিন্তু একটি দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি, অর্থনৈতিক পরিস্থিতি, সামাজিক পরিস্থিতি এবং সাংস্কৃতিক পরিস্থিতি সব কিছু মিলিয়ে যখন মব বন্ধ করতে হয়, সেটার জন্য যেই সার্বিক ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন, সেই প্রয়োজনীয়তার জায়গায় সদিচ্ছা থাকার পরেও অন্তর্বর্তী সরকার মুখে বলছেন কিন্তু বাস্তবায়ন করতে পারছেন না। এবং এটাতে আমি আসলে তাদেরকে খুব একটা দোষ দিব না, কারণ একটি দেশ পরিচালনা করার জন্য যেই রাজনৈতিক বিশ্লেষণের মাধ্যমে নির্দেশনা প্রদান করতে হয়, সেরকম যোগ্যতা সম্পন্ন মানুষ অন্তর্বর্তী সরকারে আছে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি না। তাদেরকে যদি আপনি একটি ইন্ডাস্ট্রি পরিবর্তন করতে দেন, আর্থিক সামাজিক কার্যক্রম দেন, তারা ভালো করবে। যদি ব্যবসায়িক কার্যক্রম দেন, ভালো করবেন। কিন্তু একটি দেশ পরিচালনা করার জন্য যেই যোগ্যতা প্রয়োজন, সেই জায়গাটার থেকে মবকে আটকানোর জন্য প্রশাসনকে নির্দেশনা দিয়ে যেই কঠোর ভূমিকা পালন করা প্রয়োজন, সেই জায়গাটাতে অন্তর্বর্তী সরকারে কোনো যোগ্যতা সম্পন্ন ব্যক্তি আছে বলে আমি মনে করি না। এই কারণে তারা চায় মব বন্ধ করতে, কিন্তু আসলে বাস্তবায়ন হয় না। কারণ পুলিশকে আপনার নির্দেশনা দিতে হবে যে কঠোর হতে হবে, কিছু কিছু জায়গায় কঠোর হতে হবে। সব জায়গায় আপনি ঠান্ডা পানি স্প্রে দিয়ে আন্দোলন দমন করবেন, এটা আসলে সম্ভব না। সেই কঠোরতার জায়গাটা থেকে কিন্তু অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার মতো কেউ নাই। অতএব তারা বলেন কিন্তু বাস্তবায়ন হয় না, এটিই বাস্তবতা। ইশরাক সাহেবের শপথের দাবি এবং নগর ভবন এলাকা ব্লকেট, উপদেষ্টা আসিফের পদত্যাগের দাবি। প্রশ্ন হচ্ছে, ইশরাক সাহেবের মেয়র হওয়া বা মেয়র হিসেবে দাবি কতটা যৌক্তিক? না দেখুন, বিএনপি অনেক বড় দল, ইশরাক সাহেব ভালো মানুষ এবং ওনার যে মরহুম পিতা তাকেও আমি শ্রদ্ধা ভরে স্মরণ করি, কারণ এই দেশের জন্য তার পারিবারিক একটা ঐতিহ্য আছে এবং ইতিহাস আছে। কিন্তু বাস্তবতা হচ্ছে, বড় দল বিএনপি আমার কথায় রাগ করতে পারে, কিন্তু বাস্তবতা এটাই, এই চাওয়াটাই আমার কাছে যৌক্তিক মনে হয় না। আমরা যে যুগপৎ আন্দোলন করলাম, রাজপথে ছিলাম, পুলিশের পিটুনি খেলাম, গ্রেফতার হলাম, গুম হলাম, আয়নাঘরে মানুষ গেল, কত মানুষের রক্ত ঝরল, হারিয়ে গেল এই দুনিয়া থেকে। আমরা সবসময় যেটা বলেছি, ফ্যাসিস্ট শেখ হাসিনার আমলে বিগত 3টি জাতীয় নির্বাচন সহ যত নির্বাচন হয়েছে, কোনোটাই যৌক্তিক হয়নি, কোনোটাই বৈধ নয়। এটা ছিল আমাদের সকলের দাবি। তো এখন এসে আমরা ফ্যাসিস্ট শেখ হাসিনার পতনের পর যদি বলি যে ফ্যাসিস্ট শেখ হাসিনার আমলের নির্বাচনের রায় মাধ্যমে আমি কমিশনার হব, আমি চেয়ারম্যান হব, আমি এমপি হব, মন্ত্রী হব বা মেয়র হব, এটা আসলে কতটা বাস্তবসম্মত আমার যথেষ্ট সন্দেহ আছে। আমরা ফ্যাসিস্ট শেখ হাসিনাকে মানি না, ফ্যাসিস্ট শেখ হাসিনার আমলের নির্বাচনকে মানি না, কিন্তু তার পতনের পর সেই নির্বাচনে আমি মেয়র হতে চাই বা এমপি মন্ত্রী হতে চাই, এটা আসলে বাস্তবসম্মত নয়। এক, দ্বিতীয়ত যদি সেটাও মেনে নেই যে ওই নির্বাচনটাতে কারচুপি করে এভাবে করে ফলাফল পরিবর্তন হয়েছিল, অতএব যিনি জিতেছে তাকে নিয়ে আসা হোক, সেইটাও ইশরাক সাহেবের ক্ষেত্রে প্রযোজ্য না, কারণ ওইটার মেয়াদও শেষ হয়ে গেছে।
ওই আমলের মেয়রের যে মেয়াদটা ছিল সেই মেয়াদও শেষ। আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে এখন নতুন করে নির্বাচন দিন, দ্রুত নির্বাচন দিন, নাগরিক সেবা থেকে মানুষ বঞ্চিত, দ্রুত নির্বাচন দিয়ে ওখানে নতুন মেয়র নিয়ে আসেন, এটা দাবি হতে পারে। কিন্তু মেয়াদ উত্তীর্ণ একটা পদের জন্য এবং ফ্যাসিস্ট শেখ হাসিনার আমলের নির্বাচনের একটি পদের জন্য আমরা রাস্তা বন্ধ করে দিব বা আন্দোলন করব, এটা আসলে একেবারেই যৌক্তিক না, আমি মনে করি না। জামাত ইসলাম সর্বোচ্চ দিতে প্রস্তুত সংস্কার কমিশনকে এবং জুলাই সনদ চূড়ান্ত করতে, এবং এটি আইনি ভিত্তিতে গণভোট চায়। এই বিষয়ে আপনার প্রতিক্রিয়া কি? জামাতে ইসলামের কথা বলছেন? জামাতে ইসলাম আমার জানা মতে 2 দফা অন্তর্বর্তী সরকারের যে কমিটি আছে তাদের সাথে বৈঠক করেছে এবং তারা গণভোটের কথা বলেছে। এটা জামাতের জায়গা থেকে বলতে পারে। কিন্তু আমি যে জিনিসটা মনে করি, সর্বপ্রথম যখন বিপ্লবের পরে ফ্যাসিস্ট শেখ হাসিনার পতনের পর আমাদের সর্বপ্রথম দায়িত্ব ছিল হচ্ছে এই শেখ মুজিবের যেই কালা কানুন আইনের সংবিধান আছে সেটাকে ছুঁড়ে ফেলে দেওয়া। এটা ছিল আমাদের প্রথম দায়িত্ব এবং নতুন করে ঢেলে সাজানো উচিত ছিল। যে কোনো কারণেই হোক আমরা সেটা করতে পারিনি, নানাবিধ বাধা বিপত্তি ছিল। গণভোটের প্রস্তাব জামাতে ইসলাম দিয়েছে, এটা জামাতের জায়গা থেকে দিতেই পারে, কিন্তু গণভোট কতখানি প্রয়োজনীয় এ বিষয়ে আমার কিছুটা দ্বিমত আছে এবং দ্বিধা আছে। কিছু বিষয় আছে যেগুলো আসলে আপনার সংসদ থেকে পাশ হয়ে আসতে হবে। কিছু বিষয় আছে অন্তর্বর্তী সরকার রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করেই সমাধান করে ফেলতে পারে। অনেকগুলো বিষয়ে কিন্তু আমরা রাজনৈতিক দলগুলো ঐক্যমতে পৌঁছেছি। অতএব সেই বিষয়গুলোর জন্য কিন্তু গণভোটেরও প্রয়োজন নাই, জাতীয় নির্বাচনেরও প্রয়োজন নেই, সেগুলো অটোমেটিক করে ফেলা যায়। কিছু বিষয় যদি বিতর্কিত থেকে থাকে সেক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর সাথে বসে আলোচনা করে একটা সমাধান হতে পারে যে এটিকে আমরা গণভোটে করব নাকি জাতীয় নির্বাচনের মাধ্যমে পরবর্তীতে করব। এখন আমরা সিদ্ধান্তটা নিয়ে রাখবো পরবর্তীতে হবে নাকি এখনই প্রয়োজন। এটার জন্য আসলে বৃহৎ আকারে আলোচনা প্রয়োজন। হুট করে একটা গণভোটে যাওয়ার পরে কথার কথা বাংলাদেশের কোনো গণতান্ত্রিক রাজনৈতিক দল যদি বলে যে গণভোট মানি না, ভোট দিতে যাবেন না, তখন কিন্তু পরিবেশ পরিস্থিতিটা অন্যরকম হয়ে যাবে এবং সুযোগ পাবে সেই আওয়ামী লীগ। তা আমরা তো ফ্যাসিস্ট শেখ হাসিনার রেখে যাওয়া আওয়ামী লীগকে আর সুযোগ দিতে চাই না, ভারতের রকেও আর সুযোগ দিতে চাই না। অতএব গণভোট জাতীয় কোনো বিষয় ইমপ্লিমেন্ট করতে হলে আগে সকল রাজনৈতিক দলের সাথে বসতে হবে, পয়েন্টগুলো চূড়ান্ত করতে হবে যে কোন কোন বিষয়ে আমরা ভোট নিব। সো এইটা হওয়ার আগে হুট করে গণভোটে চলে গেলে সেটা হিতে বিপরীত হতে পারে। পহেলা জানুয়ারি 2025 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changetv.press 6 বছর পেরিয়ে পা রাখলো গর্বিত সাথ। আমি অত্যন্ত আনন্দিত হলাম যে চেঞ্জ টিভি আগামী কয়েকদিনের মধ্যেই 6 বছর পূর্ণ করবে। আর হাঁটি হাঁটি পা পা করে চলা শুরু করে এখন সে বেশ দৌড়াদৌড়ি করছে বলা যেতে পারে। ও নামটাও অত্যন্ত বলবো যে সিগনিফিক্যান্ট, যে চেঞ্জ, এই গণঅভ্যুত্থান কিন্তু চেঞ্জ চেয়েছে। সেই হিসেবে তোমার টেলিভিশনের, তোমার এই চ্যানেলের নামের একটা যথেষ্ট মিল পাওয়া যায়। আমার প্রত্যাশা যে এই গণঅভ্যুত্থানের যে প্রত্যাশা, যে আশা আকাঙ্ক্ষা, চেঞ্জ টিভি সেটিকে এগিয়ে নিয়ে যাবে। তোমাকে শুভেচ্ছা। চেঞ্জ টিভি যারা সম্পৃক্ত আছেন, যারা কর্মী আছেন, সামনে পেছনে সকলকে আমার শুভেচ্ছা। changetv.press এক ফোঁটা হলুদও নেই। অনলাইন টিভি চ্যানেল চেঞ্জ টিভি 6 বছর ধরে ওনারা কাজ করে যাচ্ছেন। ইতিমধ্যে জনগণের হৃদয়ে স্থান করে নিয়েছেন। প্রায় 22 লাখ সাবস্ক্রাইবার আছে এর। আর যে কোনো অনুষ্ঠান 10 লাখের মতো মানুষ এটা প্রতিদিন মানুষ দেখে থাকে। আমিও এই চ্যানেল নিয়মিত দেখি। তো চেঞ্জ টিভির পক্ষে আমির মোমিনুল মানিক সাহেবের উপস্থাপনা, প্রশ্নের ধরন, এগুলো জনগণ দেখতে চায়, শুনতে চায়। আমি চেঞ্জ টিভির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি। changetv.press এক ফোঁটা হলুদও নেই। চেঞ্জ টিভি, তো আমি তাদেরকে আমার অসংখ্য শুভেচ্ছা জানাচ্ছি।
কারণ তারা যে ভূমিকা রেখেছে এই সময় একটা কঠিন সময় ছিল, সেটাতে যেমন ভূমিকা রেখেছে, এমনকি 5ই আগস্টের পরে নতুন বাংলাদেশেও তারা তাদের সেই তীক্ষ্ণ একটা সমালোচনামূলক এবং যেটাকে আমি গঠনমূলক বলবো সেরকম একটা ভূমিকা রাখছেন। তো সেক্ষেত্রে আমরা মনে করি যে এই ভূমিকা আমাদের দরকার, আমরা চাই এটা থাকুক এবং আরও যেন সমৃদ্ধ হয়। নতুন বাংলাদেশ নির্মাণে আমরা চাই যে চেঞ্জ টিভি যে সমালোচনাগুলো করছে বা যেগুলো আমরা তুলে ধরছেন সেটা এমন করে করবেন যেন আমরা সেখান থেকে শিখতে পারি এবং সবাই মিলে যেন আমরা নতুন বাংলাদেশকে সত্যিকার অর্থে বৈষম্য বিহীন একটা সমাজ গড়ে তুলতে পারি, সেটা আপনারা সহজ চেষ্টা করুন। changeTV.press, এক ফোঁটা হলুদও নেই।